আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আপনাদের জীববিজ্ঞান বিষয়ের অর্থাৎ জীববিজ্ঞান বায়োলজির যে বিষয়টি আছে, আপনাদের যারা বায়োলজির শিক্ষার্থী তাদের চতুর্থ অধ্যায় বায়োলজি বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তির উপর আমি আজকে একটি ক্লাস দিব আপনাদের। আজকের আমার এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব অর্থাৎ জীবনী শক্তি যে চ্যাপ্টারটি আছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, তার যে দুটো পার্ট ওখানে ওই চ্যাপ্টারের মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং শ্বসন, এই দুটোর উপর আমরা আজকে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে আজকে আমার প্রথম ভিডিওতে প্রথম অংশে আপনার শুধুমাত্র আমি সালোক সংশ্লেষণ উপর আপনাদের আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বায়োলজি বিষয়ে অনেকেই ভয় খায়। আসলে এই চ্যাপ্টারগুলো আসলে না বোঝার কারণে অনেকের কাছে কঠিন মনে হয়। তবে আজকে যদি আপনি আমার এই চ্যানেলের অর্থাৎ আজকের এই ভিডিওটি যদি আপনি খুব একটা মনোযোগ সহকারে দেখেন, আমার বিশ্বাস আপনাদের সালোক সংশ্লেষণের উপরে আপনাদের খুব একটা সমস্যা থাকবে না। তো চলুন আমরা প্রথমে শুরু করি। আপনাদের চতুর্থ অধ্যায়ের যে জীবনী শক্তি চ্যাপ্টারটি আছে সেটি দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, দ্বিতীয় অংশ হচ্ছে শ্বসন। আমরা আজকে প্রথমে সালোক সংশ্লেষণের উপর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সালোক সংশ্লেষণের আমি একটু এখানে বিক্রিয়া লিখেছি, এই বিক্রিয়ার উপর আমরা একটু দেখবো আজকে। আপনারা জানেন সালোক সংশ্লেষণ কাকে বলে, সেটা আমরা কিন্তু একদম ছোটবেলা থেকে অর্থাৎ ক্লাস 4 থেকে কিন্তু আমরা একটা সংজ্ঞা শিখে এসেছি। যদি আপনি সেই সংজ্ঞাটা দেন, অর্থাৎ সেখানে সংজ্ঞা ছিল কিরকম, উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে, উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে তাকে সালোক সংশ্লেষণ বলে। যদি আপনি সেই সংজ্ঞাটা দেন, আপনার কিন্তু মানসম্পন্ন কোনো সংজ্ঞা হবে না। অর্থাৎ আপনি যখন উপরের লেভেলে এসেছেন, অর্থাৎ আপনি যখন জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন, আপনি এই সংজ্ঞাটা দিলে আপনি কিন্তু মানসম্মত নাম্বার পাবেন না। তো চলুন আমরা আজকে সেটা স্ট্যান্ডার্ড লেভেলে কিভাবে সংজ্ঞা করাতে হয় সেটা আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থী, আমি যে বিক্রিয়াটি লিখেছি সেখানে দেখা আছে কার্বন ডাই অক্সাইড, পানি, আলো, ক্লোরোফিল এবং গ্লুকোজ, পানি উৎপন্ন হলো এবং অক্সিজেন উৎপন্ন হলো। এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। এই বিক্রিয়াতে একটা জিনিস খেয়াল করেন, অপরিহার্য আমার 5টি জিনিস আছে এখানে। কি কি সেটা? একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? আর একটা হচ্ছে পানি এবং আলো, ক্লোরোফিল, আর একটা হচ্ছে গ্লুকোজ অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য। গ্লুকোজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। আপনার সংজ্ঞার মধ্যে এই 5টা অংশ অবশ্যই আসতে হবে, আসলে আপনার সংজ্ঞাটা মানসম্মত হবে। চলুন আমরা প্রথমে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি। তাহলে কি বলবেন আপনি? তাহলে এখানে দেখেন, প্রথম আবার বলি, প্রথম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি, আলো, ক্লোরোফিল এবং শর্করা জাতীয় খাদ্য। এই জিনিসগুলো আপনার অবশ্যই আসতে হবে। তাহলে দেখেন সেটা আমরা কিভাবে লিখব। তাহলে দেখেন, উদ্ভিদ যে প্রক্রিয়ায় পানি এবং কার্বন ডাই অক্সাইডের দ্বারা, উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি দ্বারা আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে তাকে সালোক সংশ্লেষণ বলে। আমি সংখ্যাটা আরেকবার বলছি, একটু দেখেন, আপনারা খেয়াল করে শুনেন। উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি দ্বারা সূর্যালোকের উপস্থিতিতে বা সূর্যের উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে তাকে সালোক সংশ্লেষণ বলে। এই সংখ্যাটা আপনার লেখেন এবং বিক্রিয়া যদি দেন, আপনার ক নাম্বারের প্রশ্ন হোক এবং খ নাম্বারের প্রশ্ন হোক, অবশ্যই আপনি ফুল মার্কস পাবেন ইনশাল্লাহ। ক নাম্বারের প্রশ্ন হতে পারে সালোক সংশ্লেষণ কাকে বলে, তাহলে আপনি সংজ্ঞা প্লাস বিক্রিয়াটা দিয়ে দিবেন, ফুল মার্কস অবশ্যই পেয়ে যাবেন। আর যদি আপনার খ নাম্বার প্রশ্ন হয় সালোক সংশ্লেষণ ব্যাখ্যা করো বা বুঝিয়ে বলো, তাহলে আপনি সংজ্ঞা এবং বিক্রিয়া যখন দিবেন আপনার কোনো মার্কস সেখান থেকে কাটতে পারবে না, আমার বিশ্বাস সেটা। আমার মনে হয় আপনি সালোক সংশ্লেষণটা বুঝে গিয়েছেন। এবার আসেন আমাদের সেই সেকেন্ড স্টেপটা, অর্থাৎ সালোক সংশ্লেষণের এখানে কিন্তু দুটো প্রক্রিয়া আছে। সালোক সংশ্লেষণ একটা জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে এটা দুটো পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে কি আলোক নির্ভর পর্যায়, 2 নম্বর হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। প্রথম অংশটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। প্রথমে আসেন আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায় মানে যেটাতে আলো অবশ্যই লাগে। আর আলোক নিরপেক্ষ পর্যায় মানে সেখানে আলো লাগতেও পারে আবার না লাগতে পারে। কিন্তু আপনাদের বইয়ে কিন্তু আলোক অন্ধকার পর্যায়ে লেখা আছে, সেটা আমরা বলবো না, আমরা বলবো শুধু আলোক নিরপেক্ষ পর্যায়। অর্থাৎ সেখানে আলোর দরকার হতেও পারে, না দরকার হতেও পারে, দুইটা জিনিসে দরকার হয়। হলে আলোর সাহায্য হতে পারে, আলো ছাড়াও হতে পারে, সেজন্য এটাকে বলবো আমরা আলোক নিরপেক্ষ পর্যায়। তো চলুন প্রথমে আমরা আলোক নির্ভর পর্যায়টা আমরা একটু খেয়াল করে দেখি। আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়ে দুটো জিনিস উৎপন্ন হবে। একটা হচ্ছে কি এটিপি এবং NADPH2 উৎপন্ন হবে। আমি আবার বলি,
আলোক নির্ভর পর্যায়ে দুটো জিনিস উৎপন্ন হবে, একটা হচ্ছে এটিপি এবং হচ্ছে NADPH2 উৎপন্ন হবে। প্রথমে আমি এখানে একটি বিক্রিয়া লিখেছি, খেয়াল করে দেখেন, এর সাথে পিআই, অর্থাৎ যদি সেখানে যদি আমি বলি আপনাকে এগুলো, এ হচ্ছে অ্যাডেনোসিন, হচ্ছে অ্যাডেনোসিন। আমরা জানি ডিএনএ এবং আরএনএ রাসায়নিক গঠনের মধ্যে নাইট্রোজেন গঠিত বেস অ্যাডিনিন থাকে। ডিএনএ এবং আরএনএ রাসায়নিক গঠনের মধ্যে নাইট্রোজেন গঠিত বেস অ্যাডিনিন থাকে। সেই অ্যাডিনিনের সাথে যদি 5 কার্বন যুক্ত শর্করা, 5 কার্বন যুক্ত শর্করা সুগার যদি যুক্ত হয় তাকে বলা হয় অ্যাডেনোসিন, অ্যাডেনোসিনের সাথে যদি একটা ফসফেট, অজৈব ফসফেট, অ্যাডেনোসিনের সাথে যদি একটি অজৈব ফসফেট যুক্ত হয়, এই অজৈব ফসফেটকে ইনঅর্গানিক ফসফেটও বলা হয়, এবং অজৈব ফসফেট বলা হয়। আপনি চাইলে সেটা পিআই লিখতে পারেন, আইপিও লিখতে পারেন এবং পিও লিখতে পারেন, দুটো জিনিস একই জিনিস। আমি তিনভাবে লিখেছি, আপনি চাইলে পিআই লিখতে পারেন, আইপিও লিখতে পারেন, পিও লিখতে। বাংলায় হচ্ছে অজৈব ফসফেট আর ইংরেজি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেটটা সূর্যালোকের উপস্থিতিতে যুক্ত হয়ে এএমপি উৎপন্ন হয়। এএমপি হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট, মনো মানে হচ্ছে একটি, তার মানে এখানে একটি ফসফেট আছে, অ্যাডেনোসিনের সাথে একটি ফসফেট আছে। এই অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে যদি আরেকটি ফসফেট যুক্ত হয় সূর্যালোকের উপস্থিতি সে করবে, সেখানে এডিপি উৎপন্ন হবে। এডিপি মানে হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, ডাই মানে হচ্ছে দুটি ফসফেট আছে এখানে। এই অ্যাডেনোসিন ডাইফসফেটটা আরেকটা ফসফেটের সাথে যুক্ত হলে তখন সেটা হবে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে হচ্ছে তিনটি, তাহলে আবার বলি, মনো মানে হচ্ছে একটি, ডাই মানে হচ্ছে দুটি, ট্রাই মানে হচ্ছে তিনটি। তার মানে অ্যাডেনোসিনের সাথে, অ্যাডেনোসিনটা কোত্থেকে আসছিল, অ্যাডেনোসিন এসেছে একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ রাসায়নিক গঠন হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস অ্যাডিনিন। অ্যাডিনিনের সাথে যদি আপনি 5 কার্বন যুক্ত শর্করা যুক্ত হয় সেখানে সেটা হবে অ্যাডেনোসিন। এই অ্যাডেনোসিনের সাথে ফসফেট যুক্ত হলে সেটা হবে এএমপি, অর্থাৎ অ্যাডেনোসিন মনোফসফেট। অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে ফসফেট যুক্ত হলে হবে অ্যাডেনোসিন ডাইফসফেট। অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে ফসফেট যুক্ত হলে হবে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। সবগুলো কিন্তু সূর্যালোকের উপর, আমি এটা সূর্যালোকের চিহ্ন দিয়েছি, অর্থাৎ এখানে প্রোটন কণা আসবে, ফোটন কণা, এটাকে বলা হয় প্রোটন কণা। সূর্যালোক থেকে প্রোটন কণার সাহায্যে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হবে। এই সবগুলো বিক্রিয়া, তিনটা বিক্রিয়াকে একসাথে বলা হবে ফসফোরাইলেশন বিক্রিয়া। এই তিনটা বিক্রিয়া একসাথে বলা হবে ফসফোরাইলেশন বিক্রিয়া। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ফসফোরাইলেশন বিক্রিয়া বলতে কি বুঝো, বা ফসফোরাইলেশন বিক্রিয়া কি? তাহলে আমরা কি বলবো, যে প্রক্রিয়ায় অ্যাডেনোসিনের সাথে ফসফেট যুক্ত হয়ে যথাক্রমে অ্যাডেনোসিন মনোফসফেট, অ্যাডেনোসিন ডাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন প্রক্রিয়া, বা সেই বিক্রিয়াগুলোকে বলা হয় ফসফোরাইলেশন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এবার দেখেন, শুধুমাত্র যদি শেষেরটা যদি হয় বিক্রিয়া, অর্থাৎ এডিপি, অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে ফসফেট যুক্ত হয়ে প্রোটন কণার সাহায্যে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া হচ্ছে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। শুধু এই প্রক্রিয়াটাকে বলা হয়, এই বিক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন বিক্রিয়া। শুধুমাত্র শেষেরটা, তিনটাকে একসাথে বলা হয় ফসফোরাইলেশন বিক্রিয়া, আর শুধুমাত্র নিচেরটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন বিক্রিয়া। তাহলে যদি প্রশ্ন আসতে পারে আপনার, ছোট প্রশ্ন, ফটোফসফোরাইলেশন বিক্রিয়া কাকে বলে, ফটোফসফোরাইলেশন বিক্রিয়াকে, তাহলে আমরা বলবো কি, যে প্রক্রিয়ায় অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে ফসফেট যুক্ত হয়ে অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হয়, সেই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া, বা সেই বিক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বিক্রিয়া বলা হয়। আশা করি আমি বুঝাতে পেরেছি। এবার আসেন, এখানে দেখেন এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে সূর্যালোকে, এখানে শক্তি দরকার ছিল, সেটার সাথে এটিপি উৎপন্ন হলো। এবার যদি বিক্রিয়া উল্টো হয় তাহলে কি হবে, এটিপি, তার মানে এটা উৎপন্ন হয়েছিল, এটার থেকে ভেঙে গিয়ে এখন কি হচ্ছে এডিপি, এটা প্লাস ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, এবং শক্তি, এখানে যে শক্তিটা ছিল সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা উল্টো বিক্রিয়া, প্রথমে ডাইফসফেটের সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি, সেটা যদি ভেঙে গিয়ে উল্টো প্রক্রিয়া হয় সেটাকে বলা হয় ডিফসফোরাইলেশন বিক্রিয়া। আপনাদের ছোট প্রশ্ন আসতে পারে, ডিফসফোরাইলেশন বিক্রিয়া কাকে বলে? তাহলে আপনি কি বলবেন, যে প্রক্রিয়ায় অ্যাডেনোসিন ট্রাইফসফেট ভেঙে গিয়ে অ্যাডেনিন ডাইফসফেট, ইনঅর্গানিক ফসফেট এবং শক্তি উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকেই ডিফসফোরাইলেশন বিক্রিয়া বলে, ডিফসফোরাইলেশন প্রক্রিয়া বলে। এখন একটু যদি খেয়াল করে দেখেন, এই যে এটিপি থেকে শক্তি উৎপন্ন হলো, এই যে শক্তি উৎপন্ন হলো, এই জিনিসটাকে বলা হয় জৈব মুদ্রা। এই যে বিক্রিয়াটা হলো সেটাকে আবার জৈব মুদ্রাও বলা হয়। আপনাদের চ্যাপ্টারের যদি চ্যাপ্টারগুলো যদি লাইন বাই লাইন পারেন পাঠ্য বইয়ের, অবশ্যই সেগুলো পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে কি এটিপির এই যে ঘটনাটা, সেটা হচ্ছে কি
বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রাও বলা হয়। তাহলে এই প্রক্রিয়ায় কি তৈরি হয়? এটিপি উৎপন্ন হয়। তাহলে আমরা প্রথম আলোক নির্ভর পর্যায়ে দুটো জিনিস চলে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে কি এটিপি, একটা হচ্ছে NADPH2। তাহলে আমরা প্রথমে এটিপির বর্ণনাটা এখানে পেয়ে গেলাম, কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা দেখিয়ে দিলাম। এবার আসেন NADPH2 কিভাবে উৎপন্ন হয় সেটা দেখাচ্ছি। NADPH2 এর মধ্যে এই বিক্রিয়াটা আপনাদের পাঠ্য বইয়ে নাই, অবশ্যই প্রথমে পাঠ্য বইটা আমরা আপনাদের উত্তরের সময় এই সংখ্যাটা আমরা এই বিক্রিয়াটা আমরা প্রথমে লিখব। সেখানে কি আছে? পানি, এখানে হচ্ছে প্রোটন কণা আসছে, এখানে হচ্ছে প্রোটন কণা, এগুলো হচ্ছে শক্তি, অর্থাৎ সূর্যালোক থেকে শক্তি আসছে প্রোটন কণা, সেটা ভেঙে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আবার বলি, পানিটা ভেঙে প্রোটন কণার সাহায্যে ক্লোরোফিলের মধ্যে ক্লোরোফিলের মধ্যে পানিটা ভেঙে প্রোটন কণার সাহায্যে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হলো। এই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোলাইসিস প্রক্রিয়া। তাহলে কি হলো? ফটোলাইসিস প্রক্রিয়া। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন, ফটোলাইসিস প্রক্রিয়া বলতে কি বুঝো বা ফটোলাইসিস বিক্রিয়া কি আসলে? তাহলে সেটা যদি হয় আপনি আনসার করবেন, যে প্রক্রিয়ায় উদ্ভিদে উপস্থিত পানি, যে প্রক্রিয়ায় উদ্ভিদে উপস্থিত পানি ক্লোরোফিলের সাহায্যে প্রোটন কণার সাহায্যে ক্লোরোফিলের মধ্যে থাকা পানি হাইড্রোজেন আয়ন বিজারিত হয়ে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন করে, তাকেই ফটোলাইসিস বিক্রিয়া বলে। আমি আবার বলি, যে প্রক্রিয়ায় পানি বিজারিত হয়ে প্রোটন কণার সাহায্যে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে ফটোলাইসিস বিক্রিয়া বা ফটোলাইসিস প্রক্রিয়া বলে। এবার দেখেন, এই ফটোলাইসিস বিক্রিয়ায় যে ইলেকট্রনটি উৎপন্ন হলো, ফটোলাইসিস প্রক্রিয়ায় যে ইলেকট্রন উৎপন্ন হলো, সেই প্রক্রিয়া উৎপন্ন ইলেকট্রনটি ক্লোরোফিলের মধ্যে থাকা, আগে থেকে ক্লোরোফিলের মধ্যে থাকা NADPH2 সাথে বিজারিত করে, NADPH2 কে বিজারিত করে NADPH2 উৎপন্ন করে। তাহলে কি বললাম? এই প্রক্রিয়ার মধ্যে ফটোলাইসিস প্রক্রিয়ায় যে ইলেকট্রনটি উৎপন্ন হয়েছিল, সেটি ক্লোরোফিলের মধ্যে থাকা NADPH2 কে বিজারিত করে পুনরায় NADPH2 উৎপন্ন করবে। এইভাবে দুটো জিনিস ATP এবং NADPH2 উৎপন্ন হবে। তাহলে আমরা আশা করি সেটা বুঝেছি কিভাবে ATP এবং NADPH2 উৎপন্ন হলো। এখন যদি আপনাদের সেটা যদি পরীক্ষার মধ্যে লিখতে হয়, তাহলে সাজিয়ে আপনি কিভাবে লিখবেন? তাহলে দেখেন, চলুন আমরা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি বলবেন, আলোক নিরপেক্ষ পর্যায়ে দুটো জিনিস উৎপন্ন হয়, একটি ATP, দুই নম্বর হচ্ছে NADPH2। নিচে ATP উৎপন্ন হওয়ার প্রক্রিয়া দেওয়া হলো। তাহলে প্রথমে আপনি বিক্রিয়াগুলো দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি ব্যাখ্যা করে বলতে পারি, অ্যাডিনোসিনের সাথে অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে AMP অ্যাডিনোসিন মনোফসফেট উৎপন্ন হয়। অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ডাইফসফেট উৎপন্ন হয়। অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। উপরোক্ত বিক্রিয়াগুলোকে ফসফোরাইলেশন বিক্রিয়া বলে। ADPর সাথে ফসফেট যুক্ত হয়ে ATP উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বিক্রিয়া বলে। এই জিনিসটা আপনার দরকার নেই, এখানে না দিলেও হবে, ফটোফসফোরাইলেশন বিক্রিয়া বলে। দেন এভাবে আলোক পর্যায়ে ATP উৎপন্ন হয়। এবার আপনারা এই বিক্রিয়াটা আপনারা দিবেন, দেওয়ার পর আপনি লিখবেন, উপরোক্ত বিক্রিয়ার সাহায্যে, অর্থাৎ নিচে উপরে টাইটেল দিতে পারেন আপনি, নির্মুক্তভাবে NADPH2 উৎপন্ন হয়। তারপর আপনারা এই বিক্রিয়াটা দিবেন। এই বিক্রিয়াটা আমি আবার বলছি, এই বিক্রিয়াটা আপনাদের বইয়ের মধ্যে নাই, এটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে আপনার ফুল মার্কস পেতে সহায়তা করবে। তখন লিখবেন কি, এখানে সংখ্যাটা বলবেন, দেওয়ার পর আপনি বলবেন কি, উদ্ভিদে অবস্থিত পানি ক্লোরোফিলের সাহায্যে প্রোটন কণা এবং ক্লোরোফিলের সাহায্যে বিজারিত হয়ে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। উক্ত প্রক্রিয়াকে ফটোলাইসিস বিক্রিয়া বলে। ফটোলাইসিস বিক্রিয়া উৎপন্ন ইলেকট্রনটি ক্লোরোফিলের মধ্যে থাকা NADPH2 কে বিজারিত করে NADPH2 উৎপন্ন করে। এভাবে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়টি সম্পন্ন হয়। আশা করি আপনারা
বুঝে যান। যদি না বুঝে থাকেন কয়েকবার যদি একটু টেনে টেনে যদি একটু ভালো করে দেখেন, আমার মনে হয় এই আলোক নির্ভর পর্যায়টা আপনাদের খুব একটা সমস্যা থাকবে না। আপনাদের পাঠ্য বইয়ে মাত্র 6 লাইনে এটাকে ব্যাখ্যা করা আছে। আমি চেষ্টা করেছি সেটাকে একটু ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি এরপরে যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে সেটা জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমি শুধুমাত্র আলোক নির্ভর পর্যায়টা বর্ণনা করলাম। আমার সেকেন্ড ভিডিওতে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমি আলোক নিরপেক্ষ পর্যায়টা বর্ণনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।